নমস্কার, আমি শুভাশিস, সকলকে সুপ্রভাত জানাই। আর আজকে আমি চলেছি বোলপুর শান্তিনিকেতন। এখন আছি নৈহাটি স্টেশনে। এই নৈহাটি স্টেশনে এখন সকাল 11টা। আর এই ট্যুরটা শুরুতেই প্রথমেই একটা ডিজাস্টারের মুখোমুখি হয়েছি। তার কারণটা হচ্ছে আমার সকালবেলা আজকে 8টা 6-এ নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেস টিকিট কনফার্ম ছিল। তো ট্রেনটা আমি ধরতে পারিনি, কারণ আমার কানেক্টিং ট্রেনটা ক্যান্সেল ছিল। তো আমি চেষ্টা করছি লোকাল ট্রেনে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত যাওয়ার। শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত পৌঁছানোর জন্য ভায়া নৈহাটি একটা লোকাল ট্রেন আছে, সেটা করে আমি বর্ধমান যাব। বর্ধমান থেকে ট্রেন চেঞ্জ করে আমি বোলপুর শান্তিনিকেতন যাব। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের থেকে বার্ষিক 5 টাকার বিনিময়ে 2টি ছাতিম গাছ এবং 20 একর জমি স্থায়ীভাবে ইজারা নিয়েছিলেন। সেখানে তিনি গড়ে তুলেছিলেন একটি অতিথি নিবাস, যার নাম ছিল শান্তিনিকেতন। সময়ের সাথে সাথে পুরো এলাকাটার নাম হয়ে যায় শান্তিনিকেতন। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর কাটিয়েছিলেন। রবীন্দ্র সাহিত্য এবং সৃষ্টির প্রাণকেন্দ্র শান্তিনিকেতনে রয়েছে সাঁওতালদের মাদলের সাথে নাচ, রয়েছে বীরভূমের বাউলদের পাগল করা গান, এই লাল মাটির দেশে ছাড়াও রয়েছে সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের পাশে আপনারা দেখতে পারেন কঙ্কালীতলা সহ 18টি ট্যুরিস্ট স্পট। আজকের আমার এই ভিডিওতে থাকছে যাওয়া আসা, থাকা এবং শান্তিনিকেতনের সমস্ত ট্যুরিস্ট স্পটের বিস্তারিত তথ্য। প্রচন্ড ভিড় বর্ধমান লোকালে। কোনো রকমের জানলার পাশে একটা সিট পেলাম। অশান্তি হচ্ছে পুরো। বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা। দেখুন, নবান্নে ধান কেটে নিয়েছে, কি অসাধারণ লাগছে ট্রেন থেকে দৃশ্যটা। একদিকে ট্রেনে প্রচন্ড ভিড়, আরেকদিকে মারামারি ঝগড়া থেকে শুরু করে সমস্ত রকমের উত্তেজনাকর উপাদান মজুদ ছিল ট্রেন জার্নিতে। শিয়ালদা গোড্ডা স্পেশাল মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটা ধরবো, কিন্তু সমস্যা হচ্ছে এখন এই ট্রেনটায় জায়গা পাবো কিনা। প্রচুর পরিমাণে লোক কিন্তু প্ল্যাটফর্মে আছে। যদি জায়গা না থাকে, এই লাস্ট 1 ঘন্টা যাত্রা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে। লোকাল ট্রেন 1 ঘন্টায় দাঁড়িয়ে শান্তিনিকেতন। এখনো প্রায় 51 কিলোমিটার যাত্রা বাকি আছে। ট্রেন ঢুকছে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান স্টেশন থেকে শিয়ালদা গোড্ডা স্পেশাল ট্রেনে যা হলো তা একেবারেই অপ্রত্যাশিত। ভিড় ট্রেনে জায়গা পেয়েও দাঁড়িয়ে পড়লাম দরজার কাছে। আজকে রাঢ়বঙ্গের আকাশ এবং বিকেল আমাকে উপহার দিল এক দারুণ সৌন্দর্য। শান্তিনিকেতন যাওয়ার জন্য ধরতে পারেন বন্দে ভারত এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস বা শিয়ালদা থেকে রামপুরহাট এক্সপ্রেস। বিকেল দেখতে দেখতে 4:20-তে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। একটা টোটো ভাড়া করে চললাম হোমস্টের দিকে। আমার এই হোমস্টেটা দেখুন, আপনাদের দেখাই পুরোটা। এইটা কবিতাঞ্জলি ফ্যামিলি হোমস্টে। এই হচ্ছে বিল্ডিংটা, এখনো পুরোটা কনস্ট্রাকশন হয়নি, মোটামুটি মতো হয়েছে আর কি। ফুলডাঙ্গা শ্যামবাটি দেখুন, এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেওয়া আছে। দেখুন, রুম নাম্বার 1-এ আমি চলে এলাম। দেখুন, এই হচ্ছে বেড। এই বেডটার মধ্যে এটা হচ্ছে ডাবল বেডের রুম। হোমস্টে থেকে সোনাঝুরির হাটের দূরত্ব মাত্র 400 মিটার। পায়ে হেঁটে যেতে লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। বিকেলবেলা এবং অন্ধকারের মধ্যে সোনাঝুরির হাট দেখার লোভ সামলাতে পারলাম না। ও আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, স্টেশন থেকে যে ভাইটি আমাকে হোমস্টে পর্যন্ত নিয়ে এসেছিল, তার সঙ্গে একটু দরাদরি করে ঠিক করে নিলাম আগামীকালের সাইট সিনে বেরোনোর জন্য। হোমস্টে থেকে বেরোলাম শান্তিনিকেতনের। রাতের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি, দেখি রাতে কোথায় খাবার পাওয়া যায়। সামনেই শ্যামবাটির চৌমাথা মোড়, সেখান থেকেই আশা করছি কোনো না কোনো খাবারের দোকান পেয়ে যাব। রাতের খাবার দেখি বাইরে থেকে কিনে আমি আনবো। ওদের ওখানে ইনহাউস ফেসিলিটিও আছে, চাইলে আপনারা যদি বলেন তাহলে ওরা ওখান থেকে রান্না করে দেবে, খাবারের ব্যবস্থা করে দেবে। তবে আমি একটু বাইরের জায়গাটা দেখে দিতে চাইছি। টাইগার্স বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট, কতটা বাঘ সেটা খাওয়ার পরেই বোঝা যাবে শ্যামবাটিটা। আর আমি এখন এই দোকানটার সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে অর্ডার দিয়েছি রাতে। এখানে আলু পরোটা পাওয়া যাচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে 3টে আলু পরোটা অর্ডার দিয়েছি, 3টে রুটি আর একটা ভেজ তরকা। দেখি কেমন করে খাবারটা। ভেজ তরকার দাম হচ্ছে 60 টাকা। চলুন আপনাদের ভেতরটা দেখাই। দাদা, রুটির দাম কত? 5 টাকা পিস। হ্যাঁ, কী কী এছাড়া আর কী কী পাওয়া যায় রাতে? চাউমিন হয়, রোল হয়, বিরিয়ানি হয়, আলু পরোটা। বিরিয়ানি কত করে? চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 120। 120। আর চাউমিন? চাউমিন ডিম দিয়ে 50, ভেজ 40। দেখিয়ে দিলাম আপনাদের জায়গাটা। এটা শ্যামবাটি যে চৌমাথার মোড় আছে, দেখুন এইখানে চৌমাথার মোড়। এই চৌমাথার মোড়ের কাছেই দোকানটা। এটার থেকেই আমি নিচ্ছি এখন খাবার দাবার। খেয়ে দিয়ে তারপর রাত্রে বলতে পারবো কেমন হচ্ছে জিনিসটা। শান্তিনিকেতনে আজকে আমাদের দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনের সকালে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম প্রথম সাইট সিনের জন্য। এখন আমরা যাচ্ছি বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলার দেবী দর্শন করতে। দেখুন এটা হচ্ছে গুড় তৈরি হচ্ছে, দেখুন কাকা গুড় তৈরি করছে। কত করে গুড় নিয়ে যাওয়া যাবে? কত করে? কিসে করে দেবেন? ওই তো কন্টেনার আছে। গরম তো, গরমটা প্লাস্টিকে নিয়ে যাবেন। এমনি ইয়ে আছে, খেজুরের রস আছে নাকি? হ্যাঁ রস। হ্যাঁ দেখি খেজুরের রস দেখি কিরকম। গরম মালটা নেবে কেন? আমরা ঠান্ডা করে দেবো, তোমার সমস্যা কোথায়? রস দেবো? হ্যাঁ দেখি দিন তো, কত করে গ্লাস? গ্লাস কত করে? 10 টাকা। খেজুরের রস দেখি। মাটির হাঁড়ি আমাদের কাজে লাগে, আমাদের কাজে লাগে। খাবে? হ্যাঁ না, খেয়ে দেখো, খুব ভালো সুন্দর খেজুরের রস। কিরকম? আপনারা যদি মনে করেন বীরভূম জেলার খেজুরের রস স্বাদে এবং গন্ধে অতুলনীয়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শুভাশিস সমাজশ্রী ভ্রমণ। চলে এলাম কঙ্কালীতলা, চলে এসেছি 51 পীঠের একটা পীঠ সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে। আমার কঙ্কালীতলার মন্দিরে এটা হচ্ছে গেটের সামনে। দেখুন এইদিকে যদি যাই, এদিকে হচ্ছে শিব মন্দির পাওয়া যাবে, এদিকে শিব মন্দির, আর পেছনে রয়েছে হচ্ছে কোপাই নদী। চলুন কঙ্কালীতলাটা আপনাদের দেখাই ঘুরে। আচ্ছা এখানে দেখুন, এখানে অনেক পুজোর ডালি ঠালির দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে যদি পুজো দিতে চান, এখান থেকে ডালি নিয়ে কিন্তু পুজো দিতে পারেন। চলে এসেছি কঙ্কালীতলার মন্দিরে। এখানে দেবীর কোমরের অংশ পড়েছিল। চলুন আপনাদের দেবী দর্শন করাই। কঙ্কালীতলা দিয়েই আমরা আজকে বীরভূমের এই যে সফর শুরু করব। দেখুন আই লাভ কঙ্কালীতলা, এই হচ্ছে মন্দিরটা। এই অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব সুন্দর জায়গাটা, তাই না? আই লাভ কঙ্কালীতলা। থেকে যেমন রয়েছে সতীর একটি রূপ বা দেবী, ঠিক তেমনই একই সাথে পাবেন আপনারা বোলপুর বা বীরভূমের এই যে সংস্কৃতির একটা অংশ। এইখানে জঙ্গলের মধ্যে দেখুন সাঁওতালি নৃত্য পরিবেশন করছেন। দেখুন 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলার এই পুকুরের মধ্যেই রয়েছে মায়ের কাখন বা কোমরের নিচের অংশ। এই জন্য এই পুকুরটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই পুকুরে কোনো কিছু ফেলা কিন্তু নিষেধ। দেখুন আপনাদের পুকুরটা একবার দেখাই। যাও যাও যাও।
কেমন লাগলো? হ্যাঁ, আর সাঁওতাল নৃত্যটা ভালোই লেগেছে। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর ক্যাম্পাস দেখতে। এটা হচ্ছে টোটাল 3600 বিঘা জায়গা। এটা 1 টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই জমিটা অধিগ্রহণ করে কিনেছিলেন আর কি। এটা আনন্দ পাঠশালা। দেখুন, এটা মৃণালিনী দেবীর নাম অনুসারে এই অংশটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। এইখানে দেখুন, উনি 4 দেয়ালের মধ্যে পড়াশোনার যে প্রথা, সেই প্রথার একেবারেই বিরোধী ছিলেন। সেই জন্য খোলা আকাশের নিচে গাছপালার মধ্যে এই পাঠশালা নির্মাণ করেন। যে মাটির বাড়িটা আপনারা দেখছেন, সেটা হচ্ছে শ্যামলী। এইখানে দেখুন, ছোট ছোট বাচ্চারা এখানে পাঠশালা থেকে শুরু এবং স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট দিয়ে শেষ। এরপর দেখে নিলাম 3 পাহাড়ি বট গাছ। এই গাছটার বয়স প্রায় 150 বছরেরও বেশি। সহজপাঠ বইতে এই গাছেরই ছবি রয়েছে। 12 বছর বয়সে রবি ঠাকুর এখানে এসেছিলেন। তখন ওই বট গাছটা ছিল আর ওই শান্তিনিকেতন বাড়িটা। আর এখন কত কিছু আছে। ওই বট গাছের নিচে আমরা চলে এলাম কুড়েঘরের পেছনে সেই তাল গাছটার কাছে, যার নাম তালধ্বজ। এই যে ঘরটা আপনাদের দেখাচ্ছি, এটা হলো উপাসনা গৃহ। 1891 সালে রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি নির্মাণ করেন। এটা ব্রাহ্ম মতে এখানে উপাসনা করা হয়। এখানে কোনো দেবী বা কোনো ঈশ্বরের কোনো পূজা করা হয় না। এই বাড়িটা বছরে 3 বার করে খোলা হয়। একটা হচ্ছে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ আর 7ই পৌষ। এই পৌষ মেলার সময় এই বাড়িটা খোলা হয়। রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, এই 3 দিনে বাড়িটা খোলা থাকে। এই বাড়িটা দেখুন, বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। 1800 টাকা টোটাল খরচ হয়েছিল সেই সময় এই বাড়িটা তৈরি করতে। বর্তমানে বিশ্বভারতীর ছাত্ররা প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টার সময় এই উপাসনা গৃহে উপাসনা করেন। এটা হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অতিথি নিবাস শান্তিনিকেতন বাড়ি। এটা পৌষ মেলার পুরনো মাঠ। এই ঐতিহ্যপূর্ণ প্রাঙ্গণটির নাম জগদীশ প্রাঙ্গণ। এখানে আর বর্তমানে পৌষ মেলা হয় না। এখন আমরা দেখছি ছাতিমতলা এবং উপাসনার জায়গা। এই পেছনের ক্যাম্পাসে রয়েছে রবীন্দ্র ভবন সংগ্রহশালা, মিউজিয়ামের টিকিট হচ্ছে 70 টাকা। এছাড়াও এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি, উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কোণার্ক। এই 5টি বাড়ি। চলো। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে রবি ঠাকুরের বিভিন্ন বাড়ি। এটা হলো উদয়ন, এবং এই বাড়িতেই আপনি এখন বর্তমানে প্রবেশ করতে পারবেন না, তবে অবশ্যই দেখে নিতে পারেন রবি ঠাকুরের বৈঠকখানা বা বসবার ঘর। এটাই হলো সেই বৈঠকখানা বা বসবার ঘর। সাঁওতাল ফ্যামিলি রামকিঙ্কর বেইজের দ্বারা নির্মিত। সাঁওতাল পরিবার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, বাঁকের মধ্যে করে পুরো পরিবারকে এইভাবে নিয়ে যেত, তাই তো? এই প্রাঙ্গণের মধ্যেই আপনার চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এছাড়াও আপনি দেখতে পাবেন রবি ঠাকুরের বিভিন্ন সময়ে নির্মিত 5টি বাড়ি। এই বাড়িগুলির মধ্যে উদয়ন আপনাদের আগেই দেখালাম। এখন আপনারা দেখছেন শ্যামলী, কোণার্ক, পুনশ্চ এবং উদীচী। এই 5টা বাড়ি উদীচী বাড়িটা খুব সুন্দর।
এই ক্যাম্পাসের মধ্যে যে মিউজিয়াম রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ভাষায় অনুবাদ করা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সংস্করণ। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিস, যেমন চশমা, ঘড়ি, জলের পাত্র, জুতো এবং বহিরাবরণ হিসেবে ব্যবহৃত কিমোনো। এছাড়াও বিভিন্ন দেশ থেকে পাওয়া বিভিন্ন রকম উপহার সামগ্রী। মিউজিয়ামের সামনে চলে এসেছি। মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি করা যায় না, তাই জন্য দেখাতে পাচ্ছি না। যাই মিউজিয়ামের ভেতর থেকে দেখে আসি। এই মঞ্চের উপরে নাটক আপনাদের সংগ্রহ করতে নাট্যঘর এটা। এখানে যেতে পারা যাবে, বলবে না মনে হয়। দেখুন, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। আমি দাঁড়িয়ে আছি আর এক বাঙালি নোবেল প্রাপকের বাড়ির সামনে, প্রতীচি, অমর্ত্য সেনের বাড়ি। দেখুন, আমি এখন সুরুল জমিদার বাড়িতে রয়েছি। এটা হচ্ছে জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ। শ্রীনিবাস সরকার এই বাড়ির প্রতিষ্ঠাতা। সরকার ওনাদের প্রাপ্ত উপাধি, ব্রিটিশ আমলে ওনারা এই উপাধিটা লাভ করেন। আসলে ওনার নাম ছিল শ্রীনিবাস ঘোষ। উনি কলকাতায় জাহাজের পালের কাপড় এবং নীল চাষের ব্যবসা করতেন। নীলের ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর পরিমাণে টাকা পয়সা অর্জন করেন এবং অবশেষে তিনি এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়ির দোতলার অংশ দেখুন, দোতলার অংশতে আমাদের ঢুকতে দেওয়া হয় না। এই বাড়ির দোতলার অংশে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এক রাত্রি কাটিয়েছিলেন। সুরুল জমিদার বাড়ি, এখানে বহু সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন শান্তিনিকেতনের জমিটি কেনেন, তখন এই রাজ পরিবারের তরফ থেকেই কিন্তু এই জমিটি ওনাকে বিক্রি করা হয়। আপনাদের দেখাচ্ছি সুরুলের রাজবাড়ি। আসলে এটি রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। এখানেও একটা দুর্গা মণ্ডপ আছে। এইটা বাড়িটার পেছনের দিকের অংশ। চলুন এবার দেউল রীতিতে তৈরি মন্দিরটা দেখিয়ে নিই আপনাদের। সুরুল রাজবাড়ির একেবারে পেছনে চলে এসেছি। দেখুন, এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে রয়েছে দুটো নাট মন্দির। হ্যাঁ, নীলের ব্যবসা করতো কলকাতায়। তার ফলে এই টাকা পয়সা তৈরি করেছিল। নীলের ব্যবসা দিয়ে এই এত প্রভূত ধনসম্পত্তি তৈরি করেছিল। নীলকর সাহেবরা একরকম ছিল, আর এরা হচ্ছে বাংলার সেই জমিদার যারা নীলের ব্যবসা করে এত সমৃদ্ধি তৈরি করে। তারপরে এই জমিদার বাড়ি তৈরি করে এবং সেই জমিদার বাড়িকে কেন্দ্র করে এই সংশ্লিষ্ট এই মন্দির। ভাবা যায় না। এটা হচ্ছে বল্লভপুর ডিয়ার পার্ক। এর ভেতরে হরিণ রয়েছে। জায়গাটা ভালো বেশ। 100 টাকা করে এর টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য, আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। শুধু হরিণ রয়েছে এর ভেতরে, এমন কিছু দেখার জায়গা নয় এটা। আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এরপর চলে আসতে পারেন সৃজনী শিল্পগ্রামে। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের শিল্পের নিদর্শন রয়েছে। পাহাড়ির দেশে যাবি হারিয়া আমাদের পাবি, পাহাড়ির দেশে যাবি হারিয়া আমাদের পাবি, কত মেয়ে মরদের আদর পাবি রে। একেবারে মনাইছে না রে, তোকে একেবারে মনাইছে না রে, তোকে মনাইছে না রে, একেবারে মনাইছে না রে, তোকে একেবারে মনাইছে নাই রে।
মজাটা না গ্যাসের ট্যাবলেট ইশারাই তৈরি কথা গোটে মাঠে ধনী গোটেও জানো না ধনী গোটেও জানো না জানি সুন্দর কিন্তু ঢোলের মতো পুরো। এটা কত দাম? 120 আছে স্যার। এটাই নিতে হবে। হ্যাঁ নেবে এটা? গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ পেরিয়ে পৌঁছে যাব আমাদের মধ্যাহ্নভোজনে বনবীতির হেসেল ঘর। বনবীতির হেসেল ঘরে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। ভেজ থালি অর্ডার দিয়েছি দুটো, দাম নিয়েছে 320 টাকা দুটো ভেজ থালি, 160 টাকা করে পার প্লেট। বনবীতির হেসেল ঘর এখানে দিয়েছিল ডাল, এখানে দিয়েছে পোস্ত, আলু পোস্ত, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। কিন্তু খাবারের স্বাদ খুব ভালো এবং খুব ভালো যত্ন করে পিতলের থালাতে আপনাদের দিচ্ছে, বেশ আনলিমিটেড, আপনারা যতক্ষণ পারবেন খেতে পারেন। 100 খুব ভালো খাইয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম ভেজ থালি, লাস্টে একটা শেষ পাতে একটা পায়েস দিয়েছিল নলেন গুড়ে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব যত্ন করে খাইয়েছে। আমি দাঁড়িয়ে আছি এখন আমারগুটি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির শোরুমের কাছে। এটা একটা দোতলা শোরুম, এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র যারা আপনারা পছন্দ করেন সংগ্রহ করতে, তারা এখান থেকে এটা কিনতে পারেন। দেখুন এখানে একটা রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে, খুব সুন্দর জায়গা। দেখুন 34 ফুট উঁচু একটা বুদ্ধ মূর্তির কাছে আমি এসেছি। এখানে বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের বর্ণনা রয়েছে এবং পঞ্চশীল নীতি, যেটা বৌদ্ধদের যেটা অবশ্য পালনীয় বা কর্তব্য হিসেবে ধরা হয়, সেটাও দেওয়া আছে। 34 ফুট উঁচু বুদ্ধ মূর্তি। চলে এসেছি এখন প্রকৃতি ভবনে, নেচার আর্ট মিউজিয়াম। এখানে প্রকৃতি থেকে সংগ্রহ করা বিভিন্ন রকমের পাথর এবং গাছের গুড়ি, কাঠ ইত্যাদিকে বিভিন্ন মূর্তির আকারে সংগ্রহ করা হয়েছে, মূর্তির আকারে রাখা হয়েছে। চলুন দেখ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে প্রকৃতি ভবন মিউজিয়াম। দেখুন এটা হচ্ছে গণেশ, তাই না? হ্যাঁ ইঁদুর আছে ঠিক। মহাপরিনির্বাণ শয্যা, রিক্লাইনিং বুদ্ধ ছবি, এটা বুদ্ধ, ভগবান বুদ্ধ। এটা ক্যাটারপিলার, বাবা বিশাল, শুয়োপোকা। দেখুন শুকিয়ে যাওয়া পাতা, উইদারিং লিফ।
টেন্ডার লিভ, এটা হচ্ছে গাছের কচি পাতা। এই দেখুন পালসেটিং লাইফ, এমটি হোম। দেখুন এই বাড়িটা কিন্তু কেউ নেই, এটা এমটি হোম, এমটি। রাজহাঁসের দল, রাজহাঁসের দল। এটা পেগাসাস মানে পক্ষীরাজ ঘোড়া। সুন্দর, দারুণ সুন্দর এটা। এখানে শুধু কিছু কিছু ব্রোঞ্জের কাজও আছে। দেখুন এই জায়গাটা, এখানে তো অবশ্যই আসবেন প্রকৃতি ভবন। বার্ড ইন স্টর্ম, মৈত্রী, দেখুন বিশ্রামরত ঘোড়া। এটা প্রকৃতি ভবনের দোতলা, কিন্তু খুব অসাধারণ জায়গাটা। দেখুন দেখাচ্ছি চারিদিকে, গোল গোল, বিশ্বকাপের গোল, অসাধারণ। দেখুন এটা হচ্ছে পথের ধারে মায়ের কোলে, পথের ধারে মায়ের কোলে, সুব্রত বসু। এই প্রকৃতি ভবনের দোতলায় আসলে সুব্রত বসুর কথা বলতেই হয়। উনি এখানকার এখন বর্তমানে দায়িত্বভার পালন করছেন এবং ওনার সংগ্রহ এখানে রয়েছে। প্রায় 60 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে নেচার অর্থাৎ প্রকৃতির বিভিন্ন সরঞ্জাম তিনি সংগ্রহ করে এগুলোকে বিভিন্ন মানে অবয়বের মতো দেখতে হওয়ার জন্য এখানে স্থান দিয়েছেন। চলে এসেছি এখন শান্তিনিকেতনের সবথেকে আইকনিক টুরিস্ট ডেস্টিনেশন সোনাঝুরি ঘাট। চলুন আপনাদের হাতটা করে দেখাচ্ছি। ব্যবসা চলেই যাবে, খুব সুন্দর হয়েছে। পেট ব্যথা হবে। রাবড়ি এটা। বিকেল হয়ে গেছে, আমি এসেছি এখন, এটা হচ্ছে শালবনি এই জায়গাটার নাম। এখানে দেখুন বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছিল। ইষ্টি কুটুম যে সিরিয়াল ছিল তার শুটিং হয়েছিল এই খড়ের ছাউনি দেওয়া ঘরটার মধ্যে। দেখুন বিয়েটা শালবনি, এখান থেকেই আমরা ওই পলাশবনি গ্রামটাতেও যেতে পারবো। দেখুন কাজ করে দিনের শেষে ফিরছে মানুষেরা, আর আমি এখন আছি শালবনির বনে। আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে, এই আলোতে এই বনটা একদম পুরো মায়াবী পরিবেশ তৈরি করেছে শালবনি। এটা পলাশবনি গ্রামে আমরা চলে এসেছি। দেখুন সিরিয়ালটা হয়েছিল যেই বাড়িতে, সেটা হচ্ছে সেই
সেই গ্রামের এই বাড়িটায় এলাম, পলাশবুনি গ্রামে। বলছি আপনাদের এখানে ইষ্টি কুটুম সিরিয়াল হয়েছিল নাকি? আপনি ছিলেন না? উনি জানেন না? এই বাড়িটাতে হয়েছিল। বাংলার গ্রামীণ জীবনকে কমার্শিয়ালাইজেশন করে দিয়েছে, একটা একটা করে খুঁজে খুঁজে বের করে লোকেশনগুলোকে ইউজ করেছে। চলো ইষ্টি কুটুমের থেকে আমরা যাই। কি বলতো এগুলো ওপরে? দেখুন এটা এই আদিবাসীদের মন্দির, এই মন্দিরটা। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল, এখন সত্যিই হাঁটু জলও হয়নি, অনেক কম জল। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি কোপাই নদীর পাড়ে। এই জায়গাটা দেখুন নদীর। বাঁকগুলো কিন্তু সেই মেয়েদের গলার হাড়ে যেরকম বাঁক থাকে ঠিক ওই রকম গয়নার বাঁকের মতোই অনেকটা বাঁক, হাঁসুলি বাঁক। রেল মিউজিয়াম, রেল সংগ্রহশালা। এইখানে আপনারা দেখতে পারবেন রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং রবীন্দ্রনাথকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির টা রয়েছে এখানে। আমি এখন চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের কাছে। আজকে সারা দিন আমি শান্তিনিকেতন যার সাথে ঘুরেছি, মানে যার তত্ত্বাবধানে এবং কিছুটা গাইডেন্সে আমি শান্তিনিকেতন আজকে এত সুন্দর করে ঘুরতে পারলাম, সেটা হচ্ছে, দেখুন গাড়ির নাম হচ্ছে আহান। আমি এই ভাইটার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি আপনাদের। তোমার নামটা আর ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম হচ্ছে বাদশা খান, আর মোবাইল নাম্বার হচ্ছে 9064151179। আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো, আমাকে খুবই ভালো ঘুরিয়েছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করলে ফোনে নিশ্চয়ই আপনাদের রেসপন্ড করবে, ভালোই ঘোরাবে বলে আমি আশা রাখি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন শুভাশিস সমাজশ্রী ভ্রমণ।